গৌতম গম্ভীর কি গ্রেগ চ্যাপেলের জুতোয় পা গলাচ্ছেন? কারণ গৌতম গম্ভীর যখন থেকে কিন্তু তিনি টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নিয়েছে তখন থেকে কিন্তু একটার পর একটা বিতর্ক এবং টিমের পারফরমেন্স কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না। সেইভাবে যে টিম ইন্ডিয়াকে আমরা রাহুল দ্রাবিড়ের কোচিং এ আমরা দেখেছিলাম, যে টেস্ট ক্রিকেট হোক বা টি-20 হোক বা ওডিআইতে হোক, যে ধরনের পারফরমেন্স করছিল, কিন্তু সেইভাবে এখন কিন্তু সেই টিম ইন্ডিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেই কারণে কিন্তু গৌতম গম্ভীরের কোচিং প্যাটার্ন নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আহ, কেউ কেউ কিন্তু বলছেন যে সেই গ্রেগ চ্যাপেলের সেই যে একটা সময়কাল ছিল, সেই সময়কাল হয়তো ভারতীয় ক্রিকেটে ফেরত এসছে। কারণ গ্রেগ চ্যাম্পেলের সেই সময়কালে কিন্তু প্রচুর বিতর্ক ছিল, প্রচুর অনেক কিছু বিতর্ক ছিল এবং টিম ইন্ডিয়ায় কিন্তু একটা ঝড় উঠেছিল। যে 2005 সালে আমরা জানি যে সৌরভ গাঙ্গুলির রিকমেন্ডেশনে কিন্তু গ্রেগ চ্যাম্পেলকে কোচ করা হয় এবং তারপর থেকে তিনি কোচিং এর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথমে কিন্তু সৌরভ গাঙ্গুলিকে তাকে ডাইরেক্ট বলে দেয় যে তুমি ক্যাপ্টেন্সি করার জন্য ফিট নয়, তুমি ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করো। সৌরভ গাঙ্গুলির ওপর প্রেশার তৈরি করা হয় এবং তারপরে কিন্তু সেই বোর্ডও কিন্তু সৌরভ গাঙ্গুলিকে সরাতে বাধ্য হয়। এবং তারপরে দেখেছি যে আমরা যে টিমের পারফরমেন্স কিন্তু সেইভাবে মোটেও ভালো ছিল না এবং গ্রেগ চ্যাপেল এমন একজন কোচ ছিলেন যে তিনি সবসময় নিজে কি চায় সেটা অন্যের ঘাড়ের ওপর কিন্তু সবসময় চাপিয়ে দিতেন। বা সিনিয়র প্লেয়ার যারা ছিল, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়কে কিন্তু ক্যাপ্টেন করা হয় এবং ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, এদের মতন কিন্তু লেজেন্ড প্লেয়াররা ছিল এবং অনেক সিনিয়র প্লেয়াররা ছিল। তাদের মতামতের কিন্তু কোনো গুরুত্ব দিত না, তাদের কথাই কিন্তু শুনতো না। টিম মিটিং এ তিনি যেটা চিন্তা করতেন, যেটা ভাবতেন, সেইটা কিন্তু সবাইকে বলতেন যে এইটাকে কিন্তু ইমপ্রুভমেন্ট করতেই হবে। কিন্তু সিনিয়র প্লেয়াররা তারা কি চায়, তাদের মতামত কি, যে আহ, তাদের মতামত আলাদা হতে পারে কিন্তু তিনি সেইটা মোটেও মানতেন না। তিনি সবসময় নিজের মতকে গুরুত্ব দিতেন এবং তিনি যেটা চাইতেন সেটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, এটা সবার উপরে কিন্তু চাপিয়ে দিতেন। এইরকম কিন্তু একটা সময়কাল ছিল গ্রেগ চ্যাপেলের। যে সচিন তেন্ডুলকরের মতন প্লেয়ার যিনি কোনোদিনও কিন্তু কোনো বিতর্কে তিনি জড়াননি, সেই সময় কিন্তু তার সঙ্গে কিন্তু গ্রেগ চ্যাপেলের সম্পর্ক মোটেও ভালো ছিল না। শুধু সচিন তেন্ডুলকর, প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু সম্পর্ক গ্রেগ চ্যাপেলের সঙ্গে মোটেও ভালো ছিল না। তো যা হবার তাই হয়ে গেল। সেই 2007 সালে বাংলাদেশের মতন টিমের কাছে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু বিদায় নিতে হয়েছিল। তারপর সেই সঙ্গে সঙ্গে গ্রেগ চ্যাপেলেরও বিদায় হয়েছিল। তো সেই সময়কাল কিন্তু ভারতীয় ক্রিকেটে ফিরে এসছে কি আসেনি সেটা কিন্তু সময় বলবে। কিন্তু কেউ কেউ কিন্তু বলে থাকছে যে গ্রেগ চ্যাপেলের সেই সময়কাল ফের ভারতীয় ক্রিকেটে ফিরে এসছেন। কারণ গৌতম গম্ভীরের কিছু কিছু ডিসিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যে এবং সিলেকশন নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে এবং রাইট প্লেয়ারকে রাইট জায়গায় ইউজ করা বা সেই রাইট ম্যাচে খেলানো সেইটা কিন্তু একদমই হচ্ছে না। যে রবিচন্দ্রন অশ্বিনের মতন প্লেয়ার কিন্তু তিনি প্রেশার সহ্য করতে পারেননি, তিনি নিজে থেকে কিন্তু সরে গিয়েছেন এবং টেস্ট তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু তিনি অবসর নিয়ে নিয়েছেন। যে এমন কি হলো যে রবিচন্দ্রন অশ্বিনের মতন প্লেয়ার এখনো কিন্তু কমসে কম 2 বছর তিনি টেস্ট ক্রিকেট এখনো কিন্তু খেলতে পারতেন। তার যে ধরনের ফর্ম ছিল, যে ধরনের পারফরমেন্স তিনি করছিলেন, সে এখনো কিন্তু কমসে কম 2 বছর তিনি কিন্তু ভারতীয় ক্রিকেটে কিন্তু খেলতে পারতেন। তা সত্ত্বেও কিন্তু তিনি নিজে থেকে সরিয়ে নিয়েছেন এবং অবসর নিয়ে নিয়েছেন। যে ভারতীয় ক্রিকেটে টেস্ট ক্রিকেট কিন্তু সব থেকে হায়েস্ট উইকেট টেকার অনিল কুম্বলে, তিনি সবসময় 19টা উইকেট তিনি এখনো পর্যন্ত নিয়েছেন এবং দ্বিতীয় কিন্তু রবিচন্দ্রন অশ্বিন, তিনি 537টা উইকেট নিয়েছেন টেস্ট ক্রিকেটে। তো তিনি যদি আরো 2 বছর খেলতে পারতেন তাহলে অনিল কুম্বলের রেকর্ডটা হয়তো ব্রেক করে দিতে পারতেন। কিন্তু এমন কি হলো যে তিনি বর্ডার গাভাস্কার ট্রফির মাঝখান থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন এবং অবসর নিয়ে নিয়েছেন। যে এখানে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে গৌতম গম্ভীরের ডিসিশন এবং তিনি যে ডিসিশন নিচ্ছেন এবং যেগুলো সিনিয়রদের কোনো গুরুত্ব দিচ্ছেন না, এইসব নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তো যদি দেখা যায় গৌতম গম্ভীরের কিন্তু কোচিং শুরু হয়েছে সেই শ্রীলঙ্কা ট্যুর থেকে। শ্রীলঙ্কা ট্যুরে সেখানে একটা ওডিআই সিরিজ ছিল এবং একটা টি-20 সিরিজ ছিল।
টি-20 সিরিজে কিন্তু ইন্ডিয়া দারুণ পারফরমেন্স করেছে, 3-0 ব্যবধানে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছিল। তারপরে ওডিআই সিরিজ 3টে ম্যাচ ছিল, সেখানে কিন্তু ভারতীয় টিমের অবস্থা কিন্তু খারাপ, 2-0 ব্যবধানে কিন্তু সেই সিরিজ হেরে গিয়েছিল। তারপরে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু হোম গ্রাউন্ডে সিরিজ ছিল, 2টো টেস্ট ম্যাচ এবং 3টে টি-20। তো সেই 3টে টি-20 ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া দারুণ পারফরমেন্স করেছে এবং টেস্টে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, যে বাংলাদেশের মতন টিমের কাছে যেটা এক্সপেক্ট যে ভালোভাবেই জিতবে সেটাই কিন্তু হয়েছে। তারপরে কিন্তু শুরু হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু 3টে ম্যাচের টেস্ট সিরিজ, সেখানেই কিন্তু একেবারে পুরোপুরি ফ্লপ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া, 3-0 ব্যবধানে কিন্তু সিরিজ হেরেছে। এবং তারপরে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া ট্যুরে, সেখানে টিম ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু একেবারেই খারাপ এবং সেখানে টিম সিলেকশন এবং প্লেইং 11 নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। যেমন দেখা যাক যে প্রথম ম্যাচে পার্থ টেস্টে কিন্তু আমরা দেখেছিলাম যে শুভমন গিল তিনি অ্যাভেলেবেল ছিলেন না এবং রোহিত শর্মা তিনিও কিন্তু অ্যাভেলেবেল ছিলেন না। তো সেখানে কিন্তু দেবদত্ত পাডিকাল এবং ধ্রুব জুয়েলকে কিন্তু খেলানো হয়েছে। সেখানে কিন্তু একজন সিনিয়র প্লেয়ার এবং ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু দারুণ পারফরমেন্স করছেন কিন্তু এই মুহূর্তে সেই অভিমন্যু ঈশ্বরান, যে চেতেশ্বর পূজারা স্টাইলে কিছুটা খেলে থাকেন। তো সেই রকম প্লেয়ারকে একজন কিন্তু সেই ট্যুরে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির ট্যুরে কিন্তু তাকে 15 সদস্যের টিমের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু তাকে কোনো ম্যাচ খেলার কিন্তু সুযোগ দেওয়া হয়নি। যে তিনি কিন্তু সেই ডোমেস্টিক ক্রিকেটে তার পারফরমেন্স দারুণ এবং তাকে কিন্তু টেস্ট প্লেয়ার হিসেবে পরিচিতি আছে তার, যে কিছুটা চেতেশ্বর পূজারা স্টাইলে তিনি খেলে থাকেন এবং ক্রিজে তিনি টিকে থাকেন এবং বেশি বল খেলে থাকেন, কম রান করেন, এইরকম ধরনের তার খেলার প্যাটার্ন, তার স্টাইল কিন্তু এইরকম। তো তিনি হয়তো অস্ট্রেলিয়া ট্যুরে হয়তো সাকসেস হতে পারতেন, কিন্তু তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি। তার বদলে দেবদত্ত পাডিকাল কিন্তু আউট অফ ফর্মে আছেন, তাকে সুযোগ দেওয়া হয়েছে এবং ধ্রুব জুয়েলকে সুযোগ দেওয়া হয়েছে, তাকে কিন্তু একটা ম্যাচও কিন্তু খেলার সুযোগ দেওয়া হয়নি। তো সেই ডিসিশন নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল যে কেন অভিমন্যু ঈশ্বরনকে কেন সুযোগ দেওয়া হলো না। এখানে যদি তাকে সুযোগ দেওয়া হতো তাহলে টেস্ট করা যেতে পারতো, তিনি হয়তো ভালো কিছু করতে পারতেন, কিন্তু তাকে সুযোগ দেয়নি। আরেকটা ডিসিশন ছিল যেখানে আকাশদীপ তিনি কিন্তু তিনি 5-6টা ম্যাচ খেলার অভিজ্ঞতা তার কাছে কিন্তু আছে, টেস্ট ক্রিকেটে 5-6টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করছিলেন। তো তার আগে কিন্তু হর্ষিত রানা, যে কিনা সেই অস্ট্রেলিয়া ট্যুরে ডেবিউ করেছে, তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আকাশদীপ যেখানে ভালো পারফরমেন্স করছিলেন এবং তার পারফরমেন্স কিন্তু ভালোই ছিল, তাকে কিন্তু আগে সুযোগ না দিয়ে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু সেই প্ল্যানটাও কিন্তু ফ্লপ হয়ে গিয়েছিল। তো এইরকম কিছু কিছু ডিসিশন কিন্তু একেবারে পুরোপুরি গৌতম গম্ভীরের বিরুদ্ধে যাচ্ছে এবং বিতর্ক তৈরি হচ্ছে যে গৌতম গম্ভীর কেন এইরকম ডিসিশন নিচ্ছেন, যে ঠিক ম্যাচে ঠিক প্লেয়ারকে যদি খেলানো না হয় তাহলে টিমের পারফরমেন্স কিন্তু খারাপই হবে এবং সেইটাই হয়েছে। তো যার ফলে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হতে শুরু করেছে যে গৌতম গম্ভীর সেই, এবং গৌতম গম্ভীরের আর একটা জিনিস যে ভারতীয় যারা কোচিং এ প্যানেলে থাকে, যারা হেড কোচ হন, সেই রবি শাস্ত্রীর থেকে কিন্তু শুরু হয়েছে। যিনি হেড কোচ হন তিনি কিন্তু সিলেক্ট করেন যে বোলিং কোচ কে হবেন বা ব্যাটিং কোচ কে হবেন বা ফিল্ডিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও এইসব কিন্তু সেই রবি শাস্ত্রী থেকে কিন্তু শুরু হয়েছে। তারা সেই কোচেরা কিন্তু হেড কোচেরা কিন্তু ঠিক করতেন যে তাদের ওপর বিসিসিআই দায়িত্ব দিতে, তোমরা ঠিক করে নাও তোমাদের সাপোর্টিং স্টাফ, বোলিং কোচ বা ব্যাটিং কোচ বা ফিল্ডিং কোচ কি হবে তুমি ঠিক করে নাও, এই দায়িত্ব দিত। এবং তারা কিন্তু তাদের নিজেদের পছন্দ মতন লোককে তারা কিন্তু সেই দায়িত্বে নিয়ে আসতো। সেই রবি শাস্ত্রী থেকে শুরু হয়েছে। রবি শাস্ত্রীর সময় আমরা দেখেছিলাম যে সঞ্জয় বাঙ্গার তিনি ব্যাটিং কোচ ছিলেন এবং ভারত অরুণ তিনি বোলিং কোচ ছিলেন। তারপরে রাহুল দ্রাবিড়ের সময়ও কিন্তু রাহুল দ্রাবিড় তিনি রিকমেন্ড করেছিলেন যে যা এই প্লেয়ারদেরকে চাই, এই কোচিং কে আমি আমার প্যানেলে চাই। তো বিসিসিআই সেইগুলো অ্যাপ্রুভাল করেছিল। যে রাহুল দ্রাবিড়ের সময় আমরা দেখেছি যে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ছিল এবং বোলিং কোচ কিন্তু পরেশ মামরে ছিল এবং ফিল্ডিং কোচ দিলীপ ছিল। তো তার পছন্দ মতন কিন্তু সাপোর্টিং স্টাফ বিসিসিআই কিন্তু দিয়েছিল। এবারে গৌতম গম্ভীরের ক্ষেত্রে
কিন্তু এদের ক্ষেত্রে ছিল কিন্তু সবাই কিন্তু ভারতীয় ছিল, কোনো বিদেশি ছিল না। কিন্তু গৌতম গম্ভীরের ক্ষেত্রে কিন্তু উল্টো, তিনি চেয়েছেন কিন্তু বিদেশি, যে যেমন গৌতম গম্ভীরের এখন সাপোর্টিং স্টাফে কিন্তু আছে সেই অভিষেক নায়ার অ্যাসিস্ট্যান্ট কোচ, টেন দাসখাতে অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি কিন্তু বিদেশি, ভারতীয় নয়। এবং বোলিং কোচ হিসেবে কিন্তু মনি মার্কেলকে নিয়েছে, তিনিও বিদেশি। এবং বিসিসিআই কিন্তু প্রথমে রাজি হয়নি, কিন্তু গৌতম গম্ভীরের চাপে কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআই রাজি হতে বাধ্য হয়েছিলেন। তো যার ফলে এই সবগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হতে শুরু করছে। এবং সব থেকে বড় কথা যে টিমের পারফরমেন্স, গৌতম গম্ভীরের কোচিং এ কিন্তু টিমের পারফরমেন্স একেবারে, যতগুলো টুর্নামেন্ট এখনো পর্যন্ত হয়েছে, টিমের পারফরমেন্স কিন্তু একেবারে বাজে। এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিসিসিআই কিন্তু খুব তাড়াতাড়ি কি গৌতম গম্ভীরকে কোচিং এর দায়িত্ব দিয়েছেন। কারণ গৌতম গম্ভীরের কোচিং করার সেই অভিজ্ঞতাটা অতটা কিন্তু নেই। তিনি লগ্ন সুপার জয়েন্টের হয়ে 2 বছর কিন্তু মেন্টরে ছিলেন এবং কেকেআর এর হয়ে তিনি 1 বছর মেন্টর করেছেন। তো এই 3 বছর তার কিন্তু অভিজ্ঞতা আছে। এবং টি-20 ক্রিকেটে সেইভাবে কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই। তো এত তাড়াতাড়ি তাকে কোচিং কোচিং এ নিয়ে আসা কিন্তু এটা হয়তো বিসিসিআই এর কিন্তু বড় ভুল হলো কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। যে যদি আমরা দেখি যে ভিভিএস লক্ষ্মণ, তিনি কিন্তু এই মুহূর্তে এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিনি কিন্তু অনেকটা পরিশ্রম করছেন এবং ইয়ংস্টারদের কিন্তু ট্রেনিং দিচ্ছেন। তিনি সেই 4-5 বছর ধরে কিন্তু সেখানে আছেন, তার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। তো তাকে যদি করা হতো তাহলে কিন্তু কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু গৌতম গম্ভীরের কারণ সেই ভিভিএস লক্ষ্মণের কাছে সে এক্সপিরিয়েন্সটা ছিল, তিনি এত বছর ধরে কিন্তু কোচিং করাচ্ছেন। গৌতম গম্ভীরের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, তিনি শুধুমাত্র আইপিএল এ তিনি মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 2 বছর লগ্ন সুপার জয়েন্টে এবং 1 বছর কেকেআর এ। তো সেখান থেকে তাকে কোচিং এর দায়িত্ব তুলে নিয়ে আসা, এটা কতটা সঠিক হলো এটা কিন্তু সময়ে বলবে। কিন্তু গৌতম গম্ভীরের জন্য কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু একটা মরণ মাচন লড়াই হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি টিম ইন্ডিয়াকে ভালো পারফরমেন্স করাতেই পারে তাহলে কিন্তু তার গদি টিকে থাকবে। আর যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি টিম ইন্ডিয়ার পারফরমেন্স খারাপ হয় তাহলে কিন্তু গৌতম গম্ভীরের চেয়ার কিন্তু টলমল করছে, এটা কিন্তু শিওর।